আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 2025 সালের 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছিলেন শরীফ ওসমান হাদী। তার 6 দিন পরে সিঙ্গাপুরে তার মৃত্যু হয়েছিল। সেই হাদী হত্যা রহস্যের কোনো কুল কিনারা কিন্তু এখন পর্যন্ত হয়নি। এই মামলায় অভিযুক্ত যে প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম মাসুদ, তার একজন সহযোগী আলমগীর হোসেন সহ ভারতে ধরাও পড়েছেন, গ্রেফতার হয়েছেন। ভারতের পুলিশের কাছে সে এখনো আছে। তাকে দেশে ফিরিয়ে আনারও কোনো অগ্রগতি হয়েছে বলে আমরা জানি না। শরীফ ওসমান হাদীর হত্যা রহস্য এখনো সে বিচারে অনুদ্ঘাটিতই রয়ে গেছে। এরই মধ্যে এখন 6 মাস তো পারই হয়ে গেল। এই 6 মাস পরে এসে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে যে এই হত্যার সঙ্গে কারা জড়িত, কাদের মদদে এই হত্যা হয়েছে। সেই সময় নানা আলোচনা হয়েছে, আমরাও নানা রকম কথাবার্তা বলেছি, কিন্তু কোনো সুনির্দিষ্টভাবে কিন্তু কিছু জানা যায়নি, কোনো তৎপরতা আমরা লক্ষ্য করিনি। এখন একটা গণতান্ত্রিক সরকার এসেছে, এখন আমরা আশা করতেই পারি কিছু একটা হবে, কিন্তু এরই মধ্যে আমরা 3 ধরনের কথা কিন্তু শুনতে পাচ্ছি। বিশেষ করে আজকে তো অনেকগুলো আলোচনা হলো। যেমন ধরেন, ভারতের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের যে ক্ষমতাচ্যুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো একটা জনসভায় ভাষণ দিয়েছেন। মঙ্গলবার কলকাতার ধর্মতলায় এক জনসভায় উনি বলেছেন, এই অনেক কথা বলেছেন, ভারত সরকারের বিরুদ্ধে বলেছেন, এবং বলতে বলতে এই ওসমান হাদীর হত্যার ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে এক বড় খুনিকে তারা গ্রেপ্তার করেছিল, মানে তাদের সরকার। তার মানে এর বোঝা যাচ্ছে মোটামুটি শরীফ ওসমান হাদীর যে খুনি তার কথাই বলা হচ্ছে। এবং এইটা ওনার ভাষা বাংলা আপনি শুনেন, আমি বললে পরে উল্টাপাল্টা হতে পারে, হুবহু ওনার ভাষাটাই শুনেন, কারণ উনি তো এবার কথা বলেন কিন্তু ভেঙে ভেঙে, ওনার কোনো বাক্যই কিন্তু আপনি সম্পূর্ণ পাবেন না। উনি কি বলেছিলেন সেটা শুনেন। বাংলাদেশ থেকে এক বড় খুনিকে STF গ্রেপ্তার করেছিল, জেনে রাখুন। জানিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে, আমাদের STF তাকে ধরে, তারপর হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ খুলিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। তার মানে ওনাকে হোম মিনিস্টার কিছু একটা বলেছিলেন। কি বলেছিলেন সেটা কিন্তু আপনি একটু পরে আবার বলেছিলেন। হোম মিনিস্টার কি বললেন, হিন্দিতে বলছেন, आप थोड़ा आपके बंगाल पुलिस को बोल दो ये बात बाहर नहीं कहने के लिए, ये देश के लिए है। মানে এই কথা যেন বাইরে না যায়, মানে আপনি আপনার পশ্চিমবঙ্গ পুলিশকে বলে দেন যাতে এই কথা তারা বাইরে না বলে, এটা দেশের জন্য করা হয়েছে। কি করা হয়েছে, উনি আসলে কি বলতে চেয়েছেন? তার মানে এই খুনের পেছনে কি ভারত সরকার ছিল, অথবা উনি কি বলতে চেয়েছেন যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যেন ফেরত পাঠানো না হয়, অথবা তার ব্যাপারটা যেন পুলিশ না বলে, এগুলি কিছু? নাকি এমনটা যে ওই মাসুদকে যখন তারা পুলিশ ধরেছে তারা তো জিজ্ঞাসাবাদ করেছে, জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পেয়েছে, যাতে এই তথ্যটা বাইরে না আসে, উনি কি এই কথাটা বলেছেন? কে জড়িত? মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তৃণমূলের কর্মীরা জিজ্ঞাসা করেছিলেন, কে কে এটা, তার নামটা আপনি বলে দেন, কিন্তু উনি নাম বলেননি। এখন বলেননি বলে যে আগামীতে বলবেন না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তার মানে কিছু একটা ইঙ্গিত এখানে আমরা পাচ্ছি যে শরীফ ওসমান হাদীর হত্যাকারী কে হতে পারে, অথবা যিনি গুলি করেছেন তার পেছনে কে ছিলেন, এগুলো সম্পর্কে কিছু তথ্য ভারত জানে। কি জানে, কতটুকু জানে? ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বলছেন না, অথবা রাজনৈতিক কারণে বলছেন না, কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে তো একটা ব্যাপারটা নিয়ে সুরাহার জন্য তাদের কাছে জানতে চাইতেই পারে। চাওয়ার পর কি হবে, কি তথ্য তারা পাবে, এগুলো কিন্তু আলোচনার প্রয়োজন আমি মনে করি। কেন বললাম কথাটা, দেখেন এরই মধ্যে এই কথার উপর ভিত্তি করে কিনা জানি না, এরই মধ্যে দেখলাম আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি উনি কিন্তু যশোর গিয়েছেন। যশোর যে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বলেছেন উনি ভারতকে খুনি রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন, এবং তিনি বলেছেন যে কিভাবে খুনিরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, উনি এই প্রশ্নটা করেছেন। এরকম আলোচনা কিন্তু সামনের দিনে আরো অনেকে করতে থাকবেন। এর মধ্যে আরো একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব হিসাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি মিস্টার ওমর বিন হাদি,
তিনি হচ্ছেন শরীফ ওসমান হাদির বড় ভাই। তাকে গত 15 জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার সেখানে এই দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দান করেন। সেই ওমর হাদি একটা বড় অভিযোগ করেছেন। ওমর হাদি বলেছেন যে ঢাকা 8 নির্বাচনী এলাকা থেকে শরীফ ওসমান হাদিকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক চাপ প্রয়োগ করা হয়েছিল এবং এতে আমিরের জামায়াতের একজন ব্যক্তিগত সচিব জড়িত রয়েছেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীকে পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন, ওখান থেকে বলেছেন হাদি হত্যার বিচার না করলে তিনিও হুমকির মুখে পড়তে পারেন। এই ওমর হাদি মঙ্গলবার দিন মানে গতকাল তার ফেসবুক পোস্টে 2টি পোস্ট করেছিলেন। একটা পোস্টে উনি জামায়াতের সংশ্লিষ্টতার কথা বলেছেন, আরেকটা পোস্টে উনি অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টার কথা বলেছিলেন যে তারা অনেকে এই হত্যার সঙ্গে জড়িত। এবং এই পোস্টগুলোর উপর ভিত্তি করে গণ অধিকার পরিষদের মুখপাত্র মিস্টার ফারুক হাসান উনি আবার আরেকটা পাল্টা অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে আসলে ওসমান হাদির বড় ভাই যে শরীফ ওমর হাদি তারই সংশ্লিষ্টতা রয়েছে। একটু বিষাদ দৃশ্য শোনাচ্ছে, একটু উদ্ভট শোনাচ্ছে, বাট অভিযোগ তো এসেছে। এই অভিযোগটা ফারুক হাসানের অভিযোগ কিন্তু উনি আবার যুক্তি দিয়েছেন। উনি বলেছেন শরীফ ওসমান হাদির মৃত্যুর পর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো শরীফ ওমর হাদি, মানে তার বড় ভাই। তার এত বড় একটা চাকরি হয়েছে বিদেশে এবং এটা নিশ্চয়ই বেনিফিশিয়ারি, এবং সেই হিসেবে ওনার বক্তব্য হলো যে তার ভাই এতে জড়িত আছে। এখন এটুকুর উপর ভিত্তি করে দেখেন ফারুক হাসান কিন্তু কোনো সাধারণ ব্যক্তি না, উনি একটা পলিটিক্যাল পার্টির মুখপাত্র। তো উনি যখন এই ধরনের অভিযোগটা করেন তার কাছে নিশ্চয়ই আরো কিছু তথ্য প্রমাণ থাকতে পারে। তো আমার মনে হয় এই সবগুলো বিষয় মিলিয়ে সরকারের উচিত হবে পুরো বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেওয়া। প্রয়োজনে ফারুক হাসানকে জিজ্ঞাসাবাদ করেন, প্রয়োজনে ওমর হাদিকে জিজ্ঞাসাবাদ করেন। তারা এই যে তারা সুইপিং কমেন্ট করছেন, একে ওকে জড়িয়ে ফেলছেন, একে ওর বিরুদ্ধে অভিযোগের তীর ছুটছেন কেন? এগুলো হয় কি টোটাল সোসাইটিতে, সমাজের মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি করে। মানুষ যাকে দেখবে তাকে এখন সন্দেহ করতে থাকবে। সরকারের উচিত হবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, সরকারের উচিত হবে ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করা, এবং সেই সঙ্গে সরকারের উচিত হবে ভারতে আটক থাকা যে ফয়সাল আহমেদ মাসুদকে দ্রুত এবং আলমগীর হোসেনকে দ্রুত এই দেশে ফেরত নিয়ে আসার চেষ্টা করা। ভারত থেকে তো এই ধরনের আশ্রয় আমরা ফেরত আনতে পারি, আমাদের সঙ্গে তো ভারতের সেরকম চুক্তি আছে, সেই উদ্যোগটা দ্রুত নেওয়া উচিত। আমি মনে করি যতদিন পর্যন্ত শরীফ ওসমান হাদির মৃত্যুর কোনো কুল কিনারা না হবে, যদি সেটা সেই সাগর রুনির মতো ঝুলে যায়, তাহলে আমি মনে করি সুশাসনের ক্ষেত্রে, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা কিন্তু এখান থেকে তৈরি হতে থাকবে। প্রিয় দর্শক, আমরা সরকারের এই সমস্ত ব্যাপারে আশু পদক্ষেপ আশা করি।